আমন্ত্রণ ২১-এর বিশেষ বুলেটিনে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহিম। জুলাই হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে দেওয়া হয়েছে ফাঁসির আদেশ। চানখারপুলে ৬ জনকে হত্যার অভিযোগে ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেয়। দুপুর ১২টার পর রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত ১৩ নভেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী MH তামিম, ফারুক আহমদ সহ অন্যরা। For broadcast of the session, my lord. Judgment, Mr. Joha, and those who operate. দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন ব্রিফিং করছেন প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে একটি উল্লেখযোগ্য মামলার, গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেছেন। এই মামলাটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের সময়ে সংঘটিত বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ, সেটার দায়ে তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল। তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময়ে মোট ৫টি অভিযোগ গঠন করা হয়েছিল। আজকে চূড়ান্ত রায়ের পর্বে এসে আদালত এই ৫টি চার্জকে ২টি চার্জে রূপান্তর করেছেন এবং প্রত্যেক চার্জের মধ্যে ৩টি করে কাউন্ট দিয়ে ৬টি কাউন্ট তৈরি করে আলাদাভাবে আজকে বিচারের রায় ঘোষণা করেছেন। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় ১৪০০র মতো ছাত্র জনতাকে হত্যা এবং ২৫,০০০-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ৬ জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে ৬ জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তাকে, তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবিমিশ্র। আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই, তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে, সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। আজকে এই রায়ের মাধ্যমে আমাদের ব্যক্তিগতভাবে প্রসিকিউশনের খুশি বা অখুশির কোনো ব্যাপার নেই। আমরা শুধু এটা বলবো যে শহীদ আসহাবুল ইয়ামিন, শহীদ আবু সাইদ, মুগ্ধ, শহীদ আনাস, শহীদ সজল, শহীদ তানজিল ইসলাম সুজয়, যাদেরকে পুড়িয়ে দেওয়া ছিল, এখন পর্যন্ত তার পারিবারিক কবরস্থানে তার ফেরার সুযোগ হয়নি, আদালত থেকে আদেশ হয়েছে। শহীদ রিয়া গোপ, শহীদ নাইমা সুলতানা, শহীদ আহাদ সহ বাংলাদেশের যে ১৪০০
তরতাজা তরুণ প্রাণ এই স্বৈর শাসনের অবসানের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারে যদি সামান্য একটু স্বস্তি আসে, সেটি আজকের এই প্রসিকিউশনের প্রাপ্তি। জাতির পক্ষে আমরা একটা বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার যে ক্ষুদ্র আমাদের প্রয়াস, সেটা যদি সফল হয় সেখানেই আমাদের সাফল্য। আমরা মনে করি এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়, এটি হচ্ছে জাতির প্রতিজ্ঞা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক, তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম, এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে। আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অফ এভিডেন্স এখানে দেখানো হয়েছে, যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবে। আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে, যদিও আরও অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে আমাদের ভিকটিম পরিবার, তারা তথ্য দিয়েছেন। আহতরা, সাক্ষীরা তারা আদালতে এসে কষ্ট করে সাক্ষী দিয়েছেন। প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটররা যারা আমাকে এই মামলা পরিচালনায় সাহায্য করেছেন, তদন্ত সংস্থা যারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন, বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন, সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন, সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে শহীদ পরিবার, যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না, তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে, সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট, যুবলীগ, তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন, এইটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল। আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয়, সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন। অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে, দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা, সেটি একটি আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে। এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি, সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারোর বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছেন। যে আমরা ইতিমধ্যেই বলেছি যে দুজন আসামি পলাতক রয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে, উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন। কিন্তু
সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অফ অ্যাপিল থাকবে না। এই মামলার দেখুন, আমরা বারবারই বলেছি এবং আদালত এটা কিন্তু বারবার পরিষ্কার করেছেন যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ হতে হলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে। যে অ্যাটাক বা আক্রমণের মাধ্যমে মানুষ যে হত্যা হয়েছে সেই অ্যাটাকটা হতে হবে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক। আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছেন জুলাই আগস্ট 2024 বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল সেই অ্যাটাকটা হয়েছিল নিরস্ত্র সিভিলিয়ানদের উপরে, নাম্বার 1। নাম্বার 2, এটা ছিল ওয়াইড স্প্রেড, ব্যাপক মাত্রায় আক্রমণ, কারণ বাংলাদেশের অলমোস্ট এভরি পার্ট অফ দি কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে। দ্বিতীয়ত যেটা তারা বলেছেন যে ওয়াইড স্প্রেড হওয়ার পাশাপাশি এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক, কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্ন স্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে এই অপরাধটা করেছে, সিস্টেম্যাটিক। এবং এইটা তারা করেছেন তাদের সম্পূর্ণ জ্ঞানত, তারা জেনে বুঝে এটা করেছেন। বাংলাদেশে কোথায় কত লোক মারা গেছে, কি আক্রমণ হচ্ছে, কি অস্ত্র ব্যবহার হচ্ছে, সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে, তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছেন। সুতরাং ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক এবং উইথ দি নলেজ, এই সবগুলো শর্ত এই অপরাধের মধ্যে এই শর্তগুলো পূরণ হয়েছে বলেই এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হিসেবে বিবেচ্য হয়েছে এবং সেই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির দায়েই তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। একটা বিষয় সেটা হলো যে এই বিচারের ক্ষেত্রে বিভিন্ন সময়ে আসামিদের সরাসরি তারা না থাকলেও বলার চেষ্টা করেছেন বিচারের অস্বচ্ছতা এবং তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বিশেষ করে আপনারা যারা এখানে আছেন বিগত অপরপক্ষে ছিলেন। দ্বিতীয় হলো এই বিচার চলার সময় বা বিচার কার্যের সময় আপনারা কোনো ধরনের হুমকি ধমকি থ্রেট এ ধরনের মুখোমুখি হয়েছেন কিনা? দেখুন, ইতিমধ্যে কিন্তু আদালত তার অবজারভেশনে বলেছেন যে এই আসামিরা বিচার চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী, বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড হয়েছে। সুতরাং এটা প্রমাণিত আদালতের মাধ্যমে যে তারা হুমকি ধামকি দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের জনগণ, এই প্রশাসন, এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি। তারা তাদের প্রতি আইন সম্মত উপায়ে যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকের রায়। এই বিচার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। কোনো কর্নার থেকে, ইভেন স্টেট ডিফেন্স লয়ার থেকেও এই বিচারের স্বচ্ছতা নিয়ে, এই বিচারে কোনো ইনজাস্টিস হয়েছে, কোনো জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে, এই অভিযোগ কেউ কখনো করেনি, করতে পারবেও না। গোটা দুনিয়ার সামনে এই বিচার হয়েছে, আপনারা সাক্ষী ছিলেন, আমরা কখনো কখনো এগুলো লাইভ টেলিকাস্ট করেছি। পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল, নিরপেক্ষ ছিল, প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে, আমরা আবারও চ্যালেঞ্জ করছি, দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান, যে কোনো আদালতে এই এভিডেন্স গিয়ে হাজির করেন, এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় চিফ প্রসিকিউটর, একটি প্রশ্ন, আজকে যে রায়টি হলো এই রায়টি জুলাই আগস্টের অন্য যে মামলাগুলো সেগুলোর ক্ষেত্রে রেফারেন্স হিসেবে বিচারকে ত্বরান্বিত করবে কিনা, সহযোগী হবে কিনা? ডেফিনেটলি যে এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটিতে টপ কমান্ডারদের দায় যেখানে প্রমাণিত হয়েছে, সেটি পরবর্তীতে নিচের টায়ারের যে সমস্ত কমান্ডাররা আছেন বা ব্যক্তিরা যারা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত, তাদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে ডেফিনেটলি একটা জুডিশিয়াল ডিসিশন হিসেবে এই রায়টি কাজ করবে এবং সেটা যথা নিয়মে যতটুকু প্রয়োগযোগ্য হবে সেভাবেই প্রয়োগযোগ্য হবে। তবে প্রত্যেকটি মামলায় প্রত্যেকটা আসামির বিরুদ্ধে এভিডেন্সগুলো স্বতন্ত্রভাবেই দেয়া হবে এবং প্রত্যেক আসামিকে তার নির্দোষিতা প্রমাণের যথোপযুক্ত সুযোগ দেওয়া হবে। তিনি চাইলে তার নির্দোষিতা প্রমাণের জন্য তার ডিফেন্স উইটনেসকে আনতে পারবেন, ডিফেন্স ডকুমেন্ট প্রডিউস করতে পারবেন। এই রায় একটা নজির হিসাবে কাজ করবে, কিন্তু প্রত্যেকটি আসামি বা প্রত্যেকটি মামলার বিচার স্বতন্ত্রভাবেই অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে, অপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্রিফিং করছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে সেখানে বুলডোজার নিয়ে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়।
পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে সেনাবাহিনীও রয়েছে। দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-এ প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তারা বলছে, দেশে প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই। বিক্ষোভকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা যায়। এ সময় পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগে। পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এর আগে একদল বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন। তারা সেখানে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য আসেন। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সেখানে তো এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, তো আপনি কি দেখছেন, আমাদের বিস্তারিত জানান। আসলে ধানমন্ডি ৩২ নম্বরে দুপুর ১২টা থেকে এখানে যে বুলডোজার নিয়ে আসা হয়, এরপর পুলিশের সঙ্গে তারা প্রথমে বাধাপ্রাপ্ত হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা আসলে তাদের কাছেও কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয়। এরপর কিন্তু দফায় দফায় সংঘর্ষ আর সাউন্ড গ্রেনেডের নিক্ষেপের ঘটনা ঘটছিল ৩টা পর্যন্ত। কিন্তু ৩টা ২ মিনিটের দিকে তখন কিন্তু এখানে টিয়ার গ্যাস ছোড়া হয়। এবং আমি এই মুহূর্তে আছি একটি রেস্টুরেন্টের মধ্যে, যেটি আসলে ধানমন্ডি ৩২ নম্বরের ভিতরেই আশেপাশেই রয়েছে। এবং এর পাশে আমরা একটু বাইরে গিয়ে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন যে বাইরের পরিস্থিতি সেটি কিন্তু আসলে এখনো থমথমে রয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে এবং টিয়ার গ্যাসে কিন্তু অনেকে জ্বালা করা শুরু হওয়ার কারণে অনেকে দূরে সরে গিয়েছিল। কিন্তু আবারও কিন্তু এখানে আসছেন এবং পুলিশ তাদেরকে বারবার চেষ্টা করছেন ছত্রভঙ্গ করে দেওয়ার। আমরা এখন পর্যন্ত দেখেছি যে ক্ষণে ক্ষণে কিছুক্ষণ পরই আসলে এখানে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং এখানে কিন্তু সেনাবাহিনীর ব্যাপক সদস্য উপস্থিত হয়েছে। এবং এই সেনাবাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন এখানে যারা আন্দোলন করছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার। এখানে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের সঙ্গে আমরা কথা বলে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তারা কেন এসেছেন। তারা বলছেন যে এই ৩২ নম্বরের যে শেখ হাসিনার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকে তারা আসলে একটি মাঠ বানাতে চায়, এরকম কথা কিন্তু বলছেন। এই মুহূর্তে যদি একটু দেখায়, দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ সেনাবাহিনী এবং বিজেপি সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং পুরো রাস্তাটা জুড়েই আসলে এভাবে মোতায়েন রয়েছে। এবং ঠিক এক পাশে সেনাবাহিনীর অবস্থান আর অন্য পাশেই কিন্তু যে যারা আন্দোলনকারী রয়েছে তাদের কিন্তু অবস্থান। এবং আমরা দেখছি ক্ষণে ক্ষণে এখান থেকে সেনাবাহিনী যারা রয়েছেন তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং এখানে যারা রয়েছেন আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখছিলাম এই যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, এর মধ্যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। আমরা দেখেছি পুলিশের সদস্য যেমন আহত হয়েছে, সাংবাদিকরাও আহত হয়েছে, পাশাপাশি এখানে যারা রয়েছেন তারাও কিন্তু আহত হয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সেই আন্দোলন চলছে। এই যে ধানমন্ডি ৩২ নম্বরে শুরু হওয়া দুপুর ১২টা থেকে যে আন্দোলন, সেটি আসলে কখন থামবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা দেখছি মাসে যিনি রমনাগঞ্জের দিকে মাসুদ আলম রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে তিনি চেষ্টা করছেন এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত করার জন্য, যদিও তিনি বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। এবং এই বাড়িটার দিকে যে পরিমাণ আন্দোলনকারী এখানে আসলে উপস্থিত ছিল তার থেকে এখন কয়েকদিন বেশি আন্দোলনকারী কিন্তু জড়ো হয়েছিল। এবং আপনারা যে জানেন ট্রাইব্যুনালে যে রায় ঘোষণা হয়েছে, এই রায়ের পর কিন্তু এখানে আন্দোলনকারীদের উপস্থিতি আরো বেড়েছে। তো এখন সব মিলিয়ে বলা চলে যে ধানমন্ডি ৩২ নম্বরের অবস্থা একেবারেই থমথমে এবং এই যে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়েই চলছে আন্দোলন এবং অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চেষ্টা।
এই মুহূর্তে যদি আরও একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে আসলে এই আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, যে সামনের দিকে যে সেনাবাহিনীর অবস্থান, তারা যেমন অবস্থান নিয়েছে আমরা দেখছি সেনাবাহিনীর সঙ্গে র্যাবের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং বিজিবি মোতায়েন হয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে আসলে এই যে আন্দোলনের যে শুরু হয়েছে, এই আন্দোলনটা আসলে কবে থামবে বা কখন নাগাদ শেষ হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা পরবর্তীতে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে সর্বশেষ কি হলো। এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 নম্বর থেকে আন্দোলনের সর্বশেষ। শফিকুল, আপনাকে ধন্যবাদ। আপনি নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন আশা করছি। আর এরই সঙ্গে শেষ করছে 21-এর বিশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। 21-এর সঙ্গেই থাকুন।